আওয়ামী লীগের ভেতর শুদ্ধি অভিযানে প্রমাণ করে সরকার দুর্নীতিবাজ, মন্তব্য মির্জা ফখরুলের। ঘরের পর বিরোধী দলেও চলবে অভিযান, বললেন ওবায়দুল কাদের। রংপুর ৩ উপনির্বাচনের পর জাতীয় পার্টির প্রথম যৌথ সভাতেও ছিলেন না রওশন। পার্টিকে সুসংগঠিত করার উপর জোর দিলেন জিএম কাদের। এবং ভোলায় 4 বখাটের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। উদ্ধার করতে এসে নিজেই ধর্ষণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা। মামলা হলেও গ্রেফতার হয়নি কেউই। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুদ্ধি অভিযানে প্রমাণ করে সরকার দুর্নীতিবাজ। জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে যা কিছু ঘটছে তা এই সরকারের কারণেই ঘটছে। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত মন্তব্য করে আবারও নতুন নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল। এই সরকার একটা অবৈধ সরকার এবং তারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা সমস্ত অবৈধ কার্যকলাপ করছে। তাদের বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয়েছে যে এই সরকার একটা দুর্নীতিবাজ সরকার এবং সেই জন্যই আজকে এই সংকটের সৃষ্টি হচ্ছে। ওর একমাত্র পথ এই নতুন নির্বাচন, নতুন নিরপেক্ষ সরকার, নতুন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন। এদিকে শুদ্ধি অভিযানে বিরোধী পক্ষের কেউ বাদ যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের মুখে দুর্নীতি বিরোধী কথা মানায় না। দুপুরে দলের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। চিহ্নিত টেন্ডারবাজরা, ভূমিদস্যুরা, মাদক ব্যবসায়ীরা সাবধান হয়ে যান। কে কোথায় বসে কোন অপকর্ম করছেন সব খোঁজ খবর নেওয়া হচ্ছে। নেত্রী নিজের ঘরেরটা শেষ করে পরকে ধরবেন। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য, ভূতের মুখে রাম রাম। মান বিবেচনায় ভালো ও খারাপ সব রেস্তোরাঁকেই স্টিকারের মাধ্যমে চিহ্নিত করার কথা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, কিন্তু তা না করে নির্দিষ্ট এলাকার গুটি কয়েক রেস্তোরাঁকে ভালো ক্যাটাগরির সার্টিফিকেট দিয়ে নিজেদের দায় শেষ করেছে সংস্থাটি। দীর্ঘ 10 মাসেও চিহ্নিত হয়নি কোনো মানহীন রেস্টুরেন্টই। এতে ক্ষুব্ধ ভোক্তা ও হোটেল মালিকরা। মাহমুদ রাকিবের রিপোর্ট। নোংরা পরিবেশে খাবার তৈরি কিংবা অপরিচ্ছন্ন স্থানে খাবার পরিবেশন, রাজধানী সহ দেশের বেশিরভাগ হোটেল রেস্তোরাঁর অবস্থা দীর্ঘদিন ধরে এমনই। এ ধরনের অনিয়ম রুখতেই এবছর জানুয়ারিতে মাঠে নামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মান অনুযায়ী A+, A, B ও C ক্যাটাগরিতে স্টিকার দেওয়ার কথা থাকলেও সংস্থাটি শুরুতে স্টিকার দেয় শুধুমাত্র A+ ও A ক্যাটাগরিতে, তাও আবার শুধু রাজধানীর মতিঝিল অঞ্চলের নির্দিষ্ট 57টি রেস্তোরাঁকে। অথচ দেশে হোটেল রেস্তোরাঁর সংখ্যা লাখের কাছাকাছি। কাউকে আপনি মনে করেন যে এক চোখে দেখবেন, আবার অন্যটা হোটেলকে অন্য চোখে দেখবেন, সেটা তো হবে না। এটা যে লেভেলের আছে তারা একটা ওয়েট করবে, আমার ওজনটা কত বা আমি কোন ক্যাটাগরিতে আছি, আমারও এটা জানার দরকার। ভোক্তারা বলছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে মানহীন রেস্তোরাঁ আগে চিহ্নিত করা জরুরি। যেগুলো খারাপ এগুলো আগে মেনশন করা উচিত, যেন ওইগুলো থেকে তারা বিরত থাকে। আসলে ঢাকা শহরে যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলো বেশিরভাগই খারাপ মানের খাবার খাওয়ানো হয়। বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট কয়েকটি রেস্তোরাঁকে মানসম্পন্ন ঘোষণা করে 10 মাস ধরে সব তৎপরতা বন্ধ রেখে সংস্থাটি পুরো প্রক্রিয়াকেই বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও বৈষম্যমূলক করে ফেলেছেন। 57টা রেস্টুরেন্টের মান ভালো, তাদের স্টিকার লাগিয়ে জনসমক্ষে তাদেরকে পরিচিত করে দেওয়া, এটা আমি মনে করি বিশেষ রেস্তোরাঁকে সুবিধা দেওয়ারই নামান্তর। তারা নিজেদেরকে বিতর্কিত করেছে। একসাথে এত ঝামেলা হয়ে গেছে বা এত লোড চেপে গেছে, আমাদের তো লোকবল একদম কম। 2019 সালের মধ্যে ঢাকা সহ দেশের 64 জেলার সব হোটেল ও রেস্তোরাঁয় স্টিকার লাগানোর কাজ শুরু করার কথা ছিল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। তবে বাস্তবতা হলো, জেলা শহর তো দূরে থাক, এখনও ঢাকার 10% রেস্তোরাঁয়ও স্টিকারের আওতায় আনতে পারেনি সংস্থাটি। তাই সংশ্লিষ্টরা বলছেন,
লোক দেখানোর মনোভাব বাদ দিয়ে সংস্থাটিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দিকে মনোযোগ দেওয়া উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রেস্তোরাঁর মান বিবেচনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দায়সারা কাজ করছে। এ বিষয়ে আলোচনা করতে বাংলা মোটরে আছেন সহকর্মী মাহমুদ রাকিব, সঙ্গে আছেন কনজিউমার ফোরামের সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন মালেক। সরাসরি যাচ্ছি রাকিবের কাছে। হ্যাঁ ফাসিল, আপনাকে ধন্যবাদ। আসলে প্রতিবেদনটি আপনি দেখছিলেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কতটা উদাসীনভাবে কাজ করছে। তারা একটি রেস্তোরাঁকে মান দেওয়ার কথা বলে 10 মাস আগে যে স্টিকার দেওয়ার কাজ মালিক কিংবা যারা কনজিউমার্স ফোরামের সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন মালেক, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। তো আমরা একটু শুরুতেই আমরা জানতে চাইবো যে এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে কাজটি শুরু করেছিল গত জানুয়ারি মাসে, এই সরকার গঠনের পর জানুয়ারির 20 তারিখে তারা একটি বেশ বড়সড় অনুষ্ঠানের মাধ্যমে স্টিকার দেওয়ার কাজ শুরু করেছিল। তো এই কাজটি শুরু করার পরে তারা কিন্তু পুরোপুরি বন্ধ রেখেছে, আর কোনো কাজের অগ্রগতি নেই বলে দাবি করেছেন এর সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা, এবং কাজটি তাদের পুরো দেশব্যাপী করবার কথা। সেখানে তারা শুধুমাত্র কাজ করেছেন রাজধানীর মতিঝিল এলাকায়। আপনাদের আসলে এই বিষয়ে প্রতিক্রিয়াটা কি? আপনাকে ধন্যবাদ। বিষয়টি আসলে একটু গোড়ার দিকে যদি কথা বলি, তাহলে এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেটাকে গঠন করা হয়, এই গঠন প্রক্রিয়ার পরবর্তী তাদের যে কার্যক্রম, এটিকে যদি মূল্যায়ন করেন তাহলে তারা বরাবরই বলে আসতেছিল তারা লোকবলের অভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারছে না, এবং তারা যেটা স্টিকারটা দিবেন এটা কিন্তু ভোক্তারা অবগত না। তারপরেও আমরা শুনে খুশি হইলাম যে তারা ক্যাটাগরিতে তারা ভোক্তাদেরকে চিহ্নিত করে দিবেন যে এই হোটেলগুলাকে, এবং সেইভাবে সেই হোটেলগুলো থেকে মানুষ নিরাপদ খাদ্য পাবে, এটা জনগণের প্রত্যাশাও ছিল। কিন্তু এই প্রত্যাশার মাঠে তারা নেমেই সেই প্রত্যাশার কাজটি আবার বন্ধ করে দিলেন। মূলত যেটি বিষয় দাঁড়িয়েছে এখানে যে আমাদের বাংলাদেশে ভোক্তাদের স্বার্থে বা এই নিরাপদ খাদ্যর নিশ্চয়তার বিধান করতে যে প্রতিষ্ঠানগুলি এখানে কর্মরত আছে সেগুলি বহুবিধ প্রতিষ্ঠান। এর ভিতরে গোটা 4 প্রতিষ্ঠানের নাম আমরা সবাই জানি। এটা সাম্প্রতিক সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আমাদের জনস্বাস্থ্য অধিদপ্তরের একটি বড় কাজ এখানে যুক্ত, এর সাথে আছে বিএসটিআই। সেখানে আপনার যে এতগুলো প্রতিষ্ঠান আছে আমরাও জানি, কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের যে খাদ্য নিরাপত্তার কাজ, এটা আসলে কতটুকু পালন করতে পারছিলেন বলে আপনারা মনে করেন? আসলে পূর্বেরগুলিই তো কোনো কাজ করে নাই, নতুন একটি প্রতিষ্ঠান করে দিলেই তারা কাজ করবে। তার কার্যক্রমটা কিভাবে পরিচালিত হবে সরকারের পক্ষ থেকে সে ধরনের যদি একটি গাইড এবং নীতিমালা তৈরি করে না দেওয়া হয়, তাহলে তারা যা বলার সেটা বলে যাচ্ছেন, সেটি হচ্ছে তাদের লোকবল। কিন্তু আপনারা একটি জিনিস জানবেন যে আমাদের স্থানীয় সরকারের অধীনে যেটা বিভিন্ন পর্যায়ে যে পৌরসভাগুলি আছে, প্রত্যেকটা পৌরসভা সিটি কর্পোরেশনে আমাদের স্যানিটারি ইন্সপেক্টররা কর্মরত আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, কিন্তু তাদের কাজটা এখন আর মানুষের কাছে দৃষ্টিগোচর নয়, এবং তারা কোথায় কিভাবে আছেন তাও জনগণ জানে না। দ্বিতীয় যেটি হলো যে ভোক্তা অধিকার অধিদপ্তর 2009 সালে তাদের কার্যক্রম শুরু করলেন। শুরু করার পর এটি একটি অধিদপ্তর তৈরি হলো, বেশ কতগুলো জায়গাতে অফিস করা হলো, বেশ কিছু লোক নিয়োগ দিলেন। তারাও লোক নিয়োগের আগে নানাবিধ কথা বলেছেন, এখন নিয়োগের পরে আর এটি তো সাম্প্রতিক সময়কার একটি প্রতিষ্ঠান, তারা জন্ম থেকে বলে যাচ্ছে লোকবল। এখন লোকবল নাই, কিন্তু এই সেক্টরগুলোতে কিন্তু অনেক জায়গার লোকবল রয়েছেন, তাদেরকে কাজে না লাগিয়ে আবার আরেকটা ইনস্টিটিউট তাকে কাজে দেওয়া। এখন এইভাবে কাজ দিতে গেলে রাষ্ট্র এবং সরকারের যে অর্থের ক্ষতি, এটি আমাদের সরকার ভাবছেন কিনা বা বিবেচনা আনছেন কিনা সেটা আমরা জানি না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠিক একইভাবে রাষ্ট্রের অর্থই শুধু ক্ষতি করে যাচ্ছে কিনা, খরচ করে যাচ্ছে কিনা, কোনো কাজের আসলে আউটকাম আছে কিনা, আউটপুট আছে কিনা? এগুলো আসলে একটা অস্পষ্ট কাজ। আপনি দেখেছেন বা আপনারা নিজেরাও জানেন, এদের কাজের কোনো স্পষ্টতা নাই। মাঝে মাঝে কিছুটা একটা হুঙ্কার আছে, সেই হুঙ্কারটা হচ্ছে তারা কোথাও মোবাইল কোড এটা ওটা করে কাউকে জরিমানা করলেন। এখন নিরাপদ খাদ্যের জন্য যে হোটেলের কথা বললেন, আজকে হোটেলগুলিকে তিনি মান নির্ণয় করে দিবেন, কিন্তু তারা একটা কথা বলে দেওয়া দরকার ছিল যে এইসব হোটেলগুলোর খাবার নেবেন না, তাহলে ওইটাকে নির্ণয় করে দেওয়া দরকার বা চিহ্নিত করা দরকার। এই যে আমাদের কাউরান বাজারে শত শত ছোট ছোট ফুটপাতে যে হোটেল রেস্তোরাঁ খাবার বিক্রি করা হয়, সেখানে আমাদের দিন যে খাবার খান, এই খাবার খেয়ে প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিষয়টা কে সচেতন করবে? আগে যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে সচেতন না করে তিনি একটা মান নির্ণয় করতে গেলেন, করতে যেয়ে তিনি 5-10টা হোটেলকে করে আবার কাজ বন্ধ করে দিলেন। তাহলে যেগুলিতে এখন তারা মান নির্ণয় বা সনদ লাগিয়ে দিলেন, সেগুলিতে যে নিরাপদ খাবার এখনো তৈরি হয় এবং বাজারজাত হয় বা বিক্রি হয়, তার নিশ্চয়তার বিধান কে করবে? মনিটরিং কে করতেছে আসলে? সেই মনিটরিং সিস্টেম ডেভেলপ না করে এটা করতে যাওয়ার কি মানে ছিল? আমি জানি না এই বিমাতাসুলভ আচরণের কি দাম আছে বা মূল্য আছে। এটি আসলে সরকার না করে যদি সমন্বিত একটা উদ্যোগ নেওয়া যাইতো এই ক্ষেত্রে, তাহলে বড় ধরনের ভূমিকা এখানে তারাও পালন করতো এবং ভোক্তারাও উপকৃত হইতো। আরেকটা বিষয় আমি একটু আপনার কাছে আসবো। বাংলাদেশে মোট হোটেল বা রেস্তোরাঁর সংখ্যা রয়েছে প্রায় লক্ষাধিক, এটি বিভিন্ন পরিসংখ্যানে বেরিয়ে আসছে। সেখানে তারা শুরু করতে কম রেস্টুরেন্ট থেকে তারা আমরা দেখেছি যে মতিঝিল এলাকায় 200 রেস্তোরাঁর উপরে তারা একটা জরিপ করে 57টিকে শুধুমাত্র A+ এবং A, অর্থাৎ এই দুটো মান হলো ভালো মানের রেস্টুরেন্ট, এর তারা একটা সার্টিফিকেট স্টিকারের মাধ্যমে দিয়ে আসলেন। কিন্তু ভোক্তাদের সাথে আমরা কথা বলেছি, ভোক্তারা বারবার বলছিল যে ভোক্তারা আসলে জানতে চায় যে কোনটা মানহীন, কোনটায় খেলে তারা ঝুঁকিতে পড়বেন। তাহলে এখানেও কি ভোক্তাদের চাহিদা পূরণ হলো? এই বিষয়টি কিন্তু দাবি রাখে না কোনোভাবেই ভোক্তাদের চাহিদা পূরণের সাথে। এটা কোনো সঙ্গতিপূর্ণ ভোক্তা চাহিদা পূরণের কাজও তো নয়, কারণ উনি যাদের মান ঠিক করে দিলেন সেটির মান সম্পূর্ণ বা মান সংরক্ষণ করে যে বাণিজ্য করে সেটির কোনো মনিটরিং সিস্টেম তিনি তৈরি করেননি। দ্বিতীয় যেটা হলো, এখন স্ট্রিট ফুডে যেসব ভ্যান্ডররা খাবার বিক্রি করেন, সেগুলি ভ্যান গাড়িতে করেন বা রাস্তায় বসে বিক্রি করেন, সেখানকার যে ভোক্তা তার পরিমাণ কত? রিক্সা সাধারণ মানুষ বা একটু পানি খাওয়া, সেটা কোনটা নিরাপদ? সেই নিরাপত্তার বিধানটা তৈরি করলেন না, অথবা বলে দিলেন না যেটা নিরাপদ না। তাহলে তিনি দায়িত্ব পালন করছেন, আমরা এটা মেনে নিতে পারি না। চা খাওয়া বা একটু পানি খাওয়া, সেটা কোনটা নিরাপদ? সেই নিরাপত্তার বিধানটা তৈরি করলেন না, অথবা বলে দিলেন না যেটা নিরাপদ না। তাহলে তিনি দায়িত্ব পালন করছেন, আমরা এটা মেনে নিতে পারি না। প্রথমত আপনি দেখবেন যে এতগুলো ইনস্টিটিউটের মাঝে আজকে যদি গ্রাম বা শহর বা বাজার পর্যায়ে যেতে চান, তাইলে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর যারা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং যারা স্থানীয় সরকারের সাথে কাজ করত, তাদেরকে কেন প্যারালাইজ করে দেওয়া হলো? তাদেরকে কেন প্রশিক্ষিত করা হচ্ছে না? তাদেরকে কেন নিরাপদ খাদ্য বলতে কি বোঝায় তা শেখানো হচ্ছে না? তারাই তো একসময় জনগণের সম্পৃক্ত প্রতিষ্ঠান হিসাবে ছিলেন। এখন এই ধরনের চরে চরে প্রতিষ্ঠান বানাবেন, লোকবলের দোহাই দিবেন, রাষ্ট্রের অর্থ ব্যয় করবেন, অথচ জনগণ উপকৃত হবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো একটি বিষয়ও না। এই বিষয়কে আমরা মনে করি যদি সরকার আন্তরিক হয় এবং সরকার যদি ভাবেন যে তিনি জনগণের কল্যাণের জন্য এই কাজগুলো নিবেদিত করবেন, তাহলে একটি সমন্বিত উদ্যোগ সরকারের নেওয়া দরকার। এই বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় তৈরি করে লোকবল দিয়ে খুবই নির্ভর এবং এমনটা জানতে চান যে নাকি পুরো যে খাদ্য আসি, এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শুধু কি এই হোটেল বা রেস্তোরাঁর খাবারের মান দেখাই কাজ? ভোক্তারা এমনটা জানতে চান যে নাকি পুরো যে খাদ্য প্রক্রিয়াটা, খাদ্যটা কিভাবে আসছে, উৎপাদন, এগুলো আসলে মানে কতটুকু ওই খাবারটা বিষমুক্ত, কতটুকু মান খাবারটার মান আছে, ভালো মান, এগুলো দেখতে হবে। এখন আপনি যদি এটা দেখেন, এখন এখানে যারা রেস্তোরাঁ বা হোটেল চালান তারাও তো জিম্মি। তিনি যে বাজার থেকে যে তেলটা কিনে নেন, যে বাটার অয়েলটা কিনে নেন, সেটা স্বাস্থ্যসম্মত কিনা? এই স্বাস্থ্যসম্মত কিনা, এই স্বাস্থ্যের বিষয়টা গ্যারান্টি দেবে বিএসটিআই। তাহলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে বিএসটিআই লিঙ্ক দরকার। তা বিএসটিআই যদি লিঙ্ক বহির্ভূতভাবে একটি প্রতিষ্ঠান হয়, বা নিরাপদ খাদ্য যদি এরকম লিঙ্ক বহির্ভূত হয়, তাহলে ভোক্তাদের উপকারটা বা স্বাস্থ্য সুরক্ষাটা কিভাবে হবে? আপনারা জানেন আমেরিকাতে শুধুমাত্র একটা ফুড অ্যান্ড ড্রাগ ইনস্টিটিউট আছে, তার দ্বারা আমেরিকার মতো দেশের খাদ্য এবং ঔষধ দুটি মান সংরক্ষণ করা হয়। তাহলে আমাদের দেশে কেন পারে না? আমাদের দেশে পারি না একটাই কারণে, আমাদের লোকবলের সমস্যা না, আমাদের আসলে পরিকল্পনা এবং সমন্বিতভাবে কাজ করার মানসিকতার অভাব। আমরা যদি সকলকে নিয়ে চলতে চাই, তাহলে এখানে বড় মাপের 3টি প্রতিষ্ঠান দরকার। সরকারের উদ্যোগ, একটা হলো যারা ব্যবসা করে তাদের উদ্যোগ, আর একটা হচ্ছে ভোক্তাদের সচেতনতা। এই তিনটাকে যদি সমন্বিত না করে এই ধরনের লাইসেন্সিং বা এই ধরনের মান নির্ণয়ের সার্টিফিকেট, এগুলি আসলে জনগণের জন্য মুখরোচক আলোচনা হইতে পারে। কোনো কোনো সময় টেলিভিশনে আমরা এসে 2-4টা কথা বলে নিজেদেরকে অন্যের সামনে উপস্থাপন করতে পারবো, কিন্তু এর দ্বারা জনগণের জনসম্পৃক্ত হবে না, জনগণের স্বাস্থ্যেরও সুরক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে বিষয়টি বলছিলেন যে মানে টেলিভিশনে এসে বা গণমাধ্যমে এসে নিজেকে একটু দেখানো, জাহির করা, এমনটি কিন্তু ভোক্তারাও বলছেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই যে অন্তত গত 10 মাস বা 11 মাস তারা যে কাজটি করছে, এটি পুরোপুরি লোক দেখানো বলে দাবি করছে সাধারণ ভোক্তারা। আপনারা আসলে কি মনে করেন? এটা তো লোক দেখানো কাজের মতোই হলো।
এটা জন্মটাই আমার কাছে লোক দেখানো হয়েছে বলে মনে করি। কারণ আগের যে ইনস্টিটিউটগুলো ভোক্তা স্বার্থ সংরক্ষণের জন্য এই প্রেক্ষাপটে কাজ করতেন, তারা কেন কাজ করতে পারেন নাই? তারা কি ইনস্টিটিউটের অভাবে পারেন নাই, না রাষ্ট্রীয় নীতি নির্ধারণের শৈথিল্যতার কারণে পারেন নাই? আগে তো পর্যালোচনা নেওয়া দরকার ছিল ওইখানে, যে কেন আমাদের স্যানিটারি ইন্সপেক্টররা দায়িত্ব পালন করতে পারে না, কেন সেখানে স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজটিকে সুচারুভাবে করতে পারলেন না। সেই পর্যালোচনা বাদ দিয়ে বা সেটা দিয়ে কাজ হলো না, আর একটা ইনস্টিটিউট তৈরি হলো, আজকে সেও কিন্তু প্রশ্নবিদ্ধ হইলো। তাইলে কি আর একটা ইনস্টিটিউট হবে? এরপর কি আবার এগুদেরকে মনিটরিং করার জন্য আর একটা কর্তৃপক্ষ তৈরি হবে? এই ধরনের কর্তৃপক্ষ আমাদের উন্নয়নশীল দেশের আসলেই প্রয়োজন আছে কিনা, এটাকে সরকারের নীতি নির্ধারণী মহল থেকে চিন্তা ভাবনার খুব দাবি রাখে। এই দাবি ব্যতীত বা ওই কাজগুলো না করে এই ধরনের ইনস্টিটিউট করে সরকারও প্রশ্নবিদ্ধ হবে, প্রতিষ্ঠানগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই অবস্থা থেকে যদি আমরা ভোক্তারা কোনো রকম রিমেডি পেতে চাই, তাহলে আমাদের যে সোচ্চার হয়ে সরকারের কাছে বলা দরকার যে তোমরা আমাদের স্বার্থ সংরক্ষণে আরও সচেতন হও। যেই সচেতনতার ভিতর দিয়ে তারা যদি সমন্বিতভাবে, আপনি দেখেন আমাদের এখানে বিএসটিআই একটা কর্তৃপক্ষ আছে, আমরা একটা স্বল্প আয়ের দেশ, আমাদের এখানে সায়েন্স ল্যাবরেটরি আছে, অ্যাটমিক এনার্জি আছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাবরেটরি আছে। আমরা প্রত্যেকেই বলতেছি আমাদের একটা ল্যাবরেটরি করতে হবে জেলায় বা বিভাগে। তাই কতটা ল্যাবরেটরি সরকার করতে পারবে এই লাইনে? আর সবশেষ আমি আপনাকে ছোট্ট করে জানতে চাইবো, এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আসলে যে কাজ, যে কার্যক্রম, এটি আপনার দৃষ্টিতে কি তারা আসলে কতটুকু সফলতার দিকে যাচ্ছে, নাকি পুরোটাই ব্যর্থ? আমরা ক্যাবের সাথে কথা বলেছিলাম, তারা দাবি করেছেন যে আসলে তারা পুরোটাই ব্যর্থ, তারা প্রশ্নবিদ্ধ। আপনারা কি মনে করছেন? আমার দৃষ্টিতে আসলে এই প্রতিষ্ঠানটা গঠন প্রক্রিয়া থেকেই প্রশ্নবিদ্ধ। কেন এটা, সেটারই ব্যাখ্যা নেই। দ্বিতীয়, এই প্রতিষ্ঠান গঠন থেকে এই পর্যন্ত রাজস্ব খাতের যে অর্থ ব্যয় হয়েছে, সেই বিনিময়ে এখানে জনগণ কতটুকু উপকৃত হচ্ছে তার যদি অ্যানালাইসিস করেন, তাহলে এটা একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত ইতিমধ্যে হয়েছে। এটাকে লোকবল দেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং এটিকে আত্মীকরণ করা দরকার। ওই স্যানিটারি ইন্সপেক্টরদের এই কর্মের আওতায় আনা দরকার। এনে যদি তারা একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারে, সেই উদ্যোগটা যদি আবার আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে সম্পৃক্ত হয়, এই উদ্যোগটা যদি বিএসটিআই এর সাথে সম্পৃক্ত হয়, তাহলে এই সরকারি প্রতিষ্ঠানগুলি সবটাই, এগুলি যদি একটা শিল্প মন্ত্রণালয়, একটা বাণিজ্য মন্ত্রণালয়ের, একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, একটা স্থানীয় সরকারের, আবার একটা খাদ্য মন্ত্রণালয়ের, এক একটা অবস্থান এক এক জায়গা থেকে চলতে থাকে, এর দ্বারা জনগণ সমন্বিত কোনো সুযোগ পাচ্ছে না। আমরা মনে করি এটা অনন্তকাল চালাইতে পাবেন না। মাঝে মাঝে লোক দেখানো কিছু কাজেই তারা করতে পারবেন এবং প্রশ্নবিদ্ধ হবেন। সাধারণ আয়ের, স্বল্প আয়ের বা আমরা যারা সাধারণ ভোক্তা, তারা এর দ্বারা উপকৃত হবে। সফলতা আসলে আসবে না। যে আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন কনজিউমার্স ফোরামের সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন মালেক। আপনাকে ধন্যবাদ আমাদের আজকে এখানে আলোচনা করবার জন্য। তো ফার্স্ট আসলে সব মিলিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে কাজগুলো করছে, বিশেষ করে হোটেল রেস্তোরাঁর মান নির্ণয় করা, খারাপ মানকে ভালো মানের দিকে নিয়ে আসার যে কাজ, সেগুলো তারা একেবারেই করতে পারছেন না বলে কিন্তু কনজিউমার্স ফোরাম দাবি করেছে। তো তারা বলছেন যে আসলে সমন্বিত উদ্যোগ দরকার এবং নতুন করে সব সংস্থাকে একদম সমন্বিতভাবে কাজ করার ব্যবস্থা না করা পর্যন্ত, রাষ্ট্রীয়ভাবে অর্থ খরচ না করবার জন্য কিন্তু তারা দাবি তুলেছেন। রেস্তোরাঁর মান নির্ধারণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়সারা মনোভাব নিয়ে রাজধানী বাংলা মোটর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব, সঙ্গে ছিলেন কনজিউমার ফোরামের সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন মালেক।